কুম্ভ মেলা এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের আধ্যাত্মিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। পৃথিবীর বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত এই মেলা প্রতিবার এক নতুন ইতিহাস রচনা করে। এমনও বলা হয় যে স্বয়ং মহাদেব এই কুম্ভ মেলায় স্নান করতে আসেন। ইতিমধ্যে আপনারাও জেনে নিয়েছেন যে প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে, কিন্তু এই অসাধারণ মেলার মূল উৎস কোথায়, এর সময়সীমা কিভাবে নির্ধারিত হয় এবং কেনই বা জ্যোতিষবিদ্যাও এই মেলায় এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যিই কি প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মোক্ষ লাভ করা যায়? নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আলোচনা করি কুম্ভ মেলার সূচনা নিয়ে। আমাদের পুরাণ কি বলছে? কুম্ভ মেলার মূল গল্প দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনকে নিয়ে। এই মন্থনের সময়ই সমুদ্র থেকে অনেক মূল্যবান সম্পদ উঠে এসেছিল। এক সময় মন্থনের ফলে উঠে আসে অমৃত কুম্ভ। কুম্ভ অর্থাৎ কলসি, আর এই কুম্ভ ভর্তি ছিল অমৃত, যা একবার গ্রহণ করলে অমর হওয়া যায়। এই অমৃত নিয়েই শুরু হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে মহাযুদ্ধ। দেবতারা প্রমাদ গুনল, কারণ অসুররা অমৃত লাভ করলে দেবতাদের স্বর্গের উপর আধিপত্য চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তাই দেবতারা ভাবলেন কিভাবে অসুরদের এই অমৃত থেকে বঞ্চিত করা যায়। এই সমস্যার সমাধান করতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত পরিবেশন করতে এলেন। অসুরীরা মোহিনীর রূপে মুগ্ধ হয়ে অমৃতের কথা বেমালুম ভুলে গিয়ে মোহিনীর দিকে ছুটে গেলেন। আর এই সুযোগেই দেবতারা প্রথমে অমৃতের স্বাদ গ্রহণ করলেন এবং অমৃতকে অসুরদের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত একটি কাকের ছদ্মবেশে কলসি ভর্তি ওই অমৃত নিয়ে বৈকুণ্ঠ ধামের দিকে যাত্রা শুরু করলেন। আমাদের হিসেবে বৈকুণ্ঠ যাত্রার সময় 12 বছর, কিন্তু দেবতাদের হিসেবে তা মাত্র 12 দিন। ওই 12 দিনের যাত্রায় দেবরাজের পুত্র জয়ন্ত 4 বার বিশ্রাম করেছিলেন এবং সেই 4 জায়গায় অমৃতের কলস রাখতে গিয়ে অমৃতের ফোঁটা ছলকে পড়েছিল। আর পৃথিবীতে সেই 4টি জায়গাই হল নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ এবং হরিদ্বার। তাই তখন থেকে এই 4টি স্থানে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা, যা এখনো আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তবে আরও একটি পুরাণ কাহিনী জড়িত আছে এই কুম্ভ মেলার সঙ্গে। গরুর মাতা বিনতা আর নাগেদের মাতা কদ্রুর মধ্যে ইন্দ্রের ঘোড়া উচ্চশ্রবাকে নিয়ে একটি বাজি হয়। উচ্চশ্রবা নিষ্কলঙ্ক শ্বেতাঙ্গ কিনা তা নিয়ে কদ্রু ছল করে তার সন্তানদের ওই ঘোড়ার লেজে পেঁচিয়ে থাকতে বলে। বাজির সময় কদ্রু প্রমাণ করে উচ্চশ্রবার দেহ সাদা হলেও লেজে কালো আছে। বাজি হেরে গিয়ে বাজির শর্ত অনুযায়ী বিনতা কদ্রুর দাসী হয়ে যায়। শর্ত থাকে যদি বিনতার সন্তান স্বর্গ থেকে অমৃত কুম্ভ নিয়ে এসে কদ্রুর সন্তানদের দেয়, তবে দাসত্ব মুক্ত হবে বিনতা। বহু পরিশ্রমে দেবগণের সাথে যুদ্ধ ও পরে নারায়ণের সাথে যুদ্ধে লিপ্ত হয় গরুর, কিন্তু তার মাতৃভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ গরুরকে সেই কুম্ভ কিছু সময়ের জন্য নিয়ে যেতে অনুমতি দেন এবং হরিদ্বার, নাসিক ইত্যাদি জায়গার ঘাটে কুশ বিছানো জায়গায় সেই অমৃত কলস রাখে গরুর। ছলকে পড়ে অমৃত, কুশের গায়ে লাগে। ভগবান নারায়ণের ছলনায় অদৃশ্য হয় কুম্ভ। অগত্যা গরুরের মাতাকে মুক্তি দেয় কদ্রু এবং কদ্রুর সন্তানরা কুশ চেটে অমৃত সেবন করে। তাই তো আজও সাপেদের চিপ ছেঁড়া, এমনই লোকমান্যতা আছে। শুধুমাত্র পৌরাণিক কাহিনীই নয়, জ্যোতিষশাস্ত্রের সঙ্গেও মহাসংযোগ রয়েছে এই কুম্ভ মেলার। 4টি স্থানে এই মেলা হয় আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কিভাবে এই স্থানগুলো নির্বাচন করা হয় তা কি জানেন? এই স্থানগুলো নির্বাচন করার জন্য সাহায্য নেওয়া হয় জ্যোতিষশাস্ত্রের।
যখন বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য ও চাঁদ মকর রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলা হয় প্রয়াগরাজে। বৃহস্পতি এবং সূর্য উভয়ই যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলা হয় নাসিকে। বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করলে কুম্ভ মেলা হয় উজ্জয়িনীতে, আর সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করলে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 4টি ভিন্ন ধরনের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম মহাকুম্ভ মেলা। এই মেলা প্রতি 144 বছর পর বা 12টি পূর্ণ কুম্ভ মেলার পরে অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পূর্ণ কুম্ভ মেলা। প্রতি 12 বছর পর পূর্ণ কুম্ভ মেলা হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। তৃতীয় অর্ধকুম্ভ মেলা। নাম অনুসারেই বুঝতে পারছেন কেন এই মেলাকে অর্ধকুম্ভ বলা হয়। এই কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলার অর্ধেক সময়ে অর্থাৎ প্রতি 6 বছর পর পর পালিত হয় এবং এই মেলা মাত্র 2টি শহরেই অনুষ্ঠিত হয়, হরিদ্বার এবং প্রয়াগরাজে। চতুর্থ মাঘ কুম্ভ মেলা। এই মেলাকে ক্ষুদ্র কুম্ভ মেলাও বলা হয়ে থাকে। প্রয়াগরাজে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে এই মেলার নাম মাঘ কুম্ভ মেলা। কুম্ভ মেলা একটি সময়সীমার চক্র, যা শুধুমাত্র জ্যোতির্বিদ্যার ওপর নির্ভর নয়। এটি আধ্যাত্মিক শক্তি এবং আত্মশুদ্ধির এক অনন্য সময়। হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় এই সময় গঙ্গার জল পবিত্র এবং জীবাণুমুক্ত হয়ে ওঠে, যা আত্মাকে শুদ্ধ করে। তাই মেলায় এই সময় কোটি কোটি ভক্ত নদীতে স্নান করার জন্য সমবেত হন। 2025 সালের মহাকুম্ভ মেলা, যা 144 বছর পর পালিত হচ্ছে। এটি শুধু দেবতাদের কাহিনীর পুনরাবৃত্তি নয়, বরং সময় এবং আধ্যাত্মিকতার এক অসামান্য উদযাপন। এবার বলি, কুম্ভ স্নানে কি সত্যিই মোক্ষ লাভ হয়? মোক্ষ কথার অর্থ হল মুক্তি। কিসের থেকে মুক্তি? অন্ধকার থেকে মুক্তি। জ্ঞানের চক্ষু উন্মোচন করাই হলো মুক্তি। এই সময় যদি আপনি কুম্ভ স্নানে যান, এখানে প্রচুর সাধু সন্তের সান্নিধ্যে আসতে পারবেন, যা হয়তো অন্য সময় কখনোই সম্ভব নয়। তাই এই সাধু সন্তের সঙ্গে কিছু সময় অতিবাহিত করে তাদের বাণী শোনা কোনো মোক্ষের থেকে কম কিছু নয়। আর স্নানে পাপ ক্ষয় বলতে গেলে পাপ তো দেহ করে না, পাপ করে বিচার। আর স্নান দেহ পরিষ্কার করে, বিচারকে নয়। তাই নিজের বিচক্ষণতা বৃদ্ধি করুন, জ্ঞানের ভাণ্ডারকে আরও বেশি পরিপূর্ণ করে তুলুন, তবেই আর পাপ পুণ্যের হিসাব করার প্রয়োজন হবে না। এখানে কুম্ভ মেলা শুধু একটি অনুষ্ঠানের নাম নয়, এটি যুগ যুগ ধরে প্রজন্মকে জ্যোতিষশাস্ত্র, পুরাণ এবং আধ্যাত্মিকতার অনবদ্য শিক্ষায় আলোকিত করে চলেছে। অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত কুম্ভ মেলা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যের গভীরতা, যা শুধুমাত্র ধর্ম নয়, বরং আমাদের এক আধ্যাত্মিক সম্পদ। এই মেলা একবার দর্শন করলে সত্যি আধ্যাত্মিকতার সুধা পান হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কে কে এই বছর এই বিরল যোগে মহাকুম্ভ স্নানের অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।